প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাটির ভেপু গল্পের আলোচনায় যেতে পারি। এখানে এই আলোচনার অর্থাৎ সরাসরি রিডিংয়ের শুরুতে এই গল্পটাতে কয়টি দৃষ্টিকোণ থেকে এর বিষয়বস্তুকে বিচার করা যায় সেটা যদি বলি, তাহলে বলতে হবে অন্তত 4টি দৃষ্টিকোণ থেকে এই গল্পের মূল বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করা সম্ভব। প্রথমত, আমাটির ভেপু গল্পে আমরা দেখতে পাব অপু দুর্গার শৈশবের দুরন্তপনা, আর এই দুরন্তপনার মধ্য দিয়ে আসলে সমগ্র বাঙালি জীবনের চিরকালের যে শৈশবের প্রতিচ্ছবি সেটা আসলে ফুটে উঠবে। যে গ্রামীণ পরিবেশ, বনবাদার, ঝোপ জঙ্গল, এসবের মধ্য দিয়ে আমাদের বাঙালি জীবনের প্রতিদিনের ঘটনা প্রবাহ আসলে ঘটতে থাকে, আর এরই মধ্য দিয়ে আমরা আসলে বেড়ে উঠেছি আবহমান কাল ধরে। সেই গ্রাম বাংলার পরিচিত রূপ আমরা এখানে অপু আর দুর্গার দুরন্ত শৈশবের মধ্য থেকে পাব। দ্বিতীয়ত, আমরা যে জিনিসটা পাই, সেকালের গ্রামীণ সমাজ ব্যবস্থায় দুঃখ দারিদ্র্যময় পরিবেশে সংসার জীবনের যে প্রতিচ্ছবি সেটিকে আমরা দেখতে পাব সর্বজয়া আর হরিহর রায়ের জীবন সংসারের প্রতিচ্ছবি থেকে। আরেকটা ব্যাপার লক্ষণীয়, এই সংসারের জীবনের মধ্যে আমরা দেখতে পাব সে সময় নতুন সমাজ, অর্থনীতি, ভারতবর্ষের নতুন জীবন ব্যবস্থা গড়ে ওঠার কারণে হরিহর রায়ের মতন ব্রাহ্মণ শ্রেণীর লোকেরাও যে এক ধরনের অসহায়ত্বের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছিলেন প্রতিনিয়ত, না পারছিলেন তারা আত্মসম্মান বোধকে রক্ষা করে সংসার জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যকে বরণ করার বিষয়টিতে নিজেদেরকে যুক্ত করার জন্য, আবার পারছিলেন না যে কোনো পেশার সাথে যুক্ত হয়ে নিজেদের এই অর্থনৈতিক দুরবস্থাটাকে কাটিয়ে ওঠার জন্য। যে কারণে 10 ঘরার সদ্গোপ, বেশ নিম্ন জাতের একজন ব্যক্তি কিন্তু অত্যন্ত ধনী, এই সদ্গোপ লোকটির বাড়িতে কাজের নিমন্ত্রণ পেলেও, পূজার নিমন্ত্রণ পেলেও, পূজা অর্চনার দায়িত্ব ব্রাহ্মণ হিসেবে সে পেলেও সরাসরি সেই নিমন্ত্রণটাকে গ্রহণ করেননি। কারণ ওই জাতি, বর্ণ, ভেদ প্রথার যে ব্যাপারটা সনাতন ধর্মে ছিল, একজন ব্রাহ্মণ হয়ে হরিহর রায় সরাসরি সেটাকে গ্রহণ করতে পারেননি। এক ধরনের দ্বিধা ছিল। আত্মসম্মান বোধ বা মর্যাদার দিক থেকে হরিহর রায় নিঃসন্দেহে অত্যন্ত উজ্জ্বল চরিত্র। আবার ওদিকে সংসারের যে অভাব, দুঃখ, দারিদ্র্য, সেটা নিয়েও তার দুশ্চিন্তা ছিল। তৃতীয়ত, আমরা দেখতে পাই এখানে গ্রামীণ পরিবেশে যে গাছপালা, প্রকৃতি, মানুষ, অপরিচিত বৃক্ষ, ফল যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা নিতান্তই গ্রাম বাংলার একেবারে অতি সাধারণ জীবনযাপনের পরিবেশের প্রতিচ্ছবিকে আসলে তুলে ধরে। আমাদের শৈশবের চেয়েও অনেক পুরনো প্রাচীন গ্রাম বাংলার যে চিত্র আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলোর মধ্যে পাই, সেটা আসলে সত্যিকার অর্থে পাঠককে ওই গ্রামীণ পরিবেশের মধ্যে টেনে নিয়ে যায়। তো সেই গ্রামীণ পরিবেশের বর্ণনা কিন্তু অপুর কিংবা দুর্গার এই দুরন্ত স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে প্রকাশিত হয়েছে। এই গল্পটা পথের পাঁচালী উপন্যাসের ছোট্ট একটি অংশ। পুরো উপন্যাসটা পড়ার পরে আসলে খুব ভালো করে গল্পের এই অংশটা বোঝা সম্ভব। তো ছোট গল্প হিসেবে আমাদের যতটুকু পাঠ্য করা হয়েছে, আমরা তার মধ্যে থেকে এই বিষয়গুলো আসলে এই গল্পের ভেতর থেকে তুলে ধরতে পারি। অর্থাৎ একদিকে অপু দুর্গার দুরন্ত শৈশবের যে চিত্র, সেটা একটা ব্যাপার। আবার
হরিহর রায় সর্বজয়ার যে সংসার, দুঃখ দারিদ্রের সংসার, সেটিও একটি দৃশ্য হিসেবে এখানে এসেছে। আবার গ্রামীণ জীবনযাত্রা, পরিবেশ, প্রকৃতি, তার যে প্রভাব, সেটিকে আমরা এখানে দেখতে পাই। নতুন সামাজিক অর্থনৈতিক যে প্রেক্ষাপট ভারতবর্ষে তখনকার সময়ে দেখা দিচ্ছিল, তাতে যে নিম্নবিত্তজীবী মানুষের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো হয়ে উঠছিল, আর হরিহর রায়ের মতন ব্রাহ্মণ কিংবা পণ্ডিত সমাজের যে ব্যক্তিগণ, তাদের অবস্থা যে প্রতিনিয়ত দুর্বল হচ্ছিল, সেই ব্যাপারটাও কিন্তু আসলে এখানে লক্ষণীয়। এই গল্পটি আমরা যদি একটু টেক্সটে যাই তাহলে দেখতে পাবো, হরিহর রায়ের জন্ম 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দুঃখিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, হরিহর রায়ের কথা বলে ফেললাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 24 পরগনার মুরারিপুর গ্রামে, আর তিনি 1950 সালের, বিভূতিভূষণ 1950 সালের 1 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই সমগ্র জীবন ধরে 55-56 বছরের জীবন ধরে তিনি সম্পূর্ণ সময় ধরেই লেখালেখি করেছেন, এবং লেখালেখির জগতে, বাংলা লেখালেখির জগতে বা সাহিত্যের জগতে তার যে ভূমিকা, বিভূতিভূষণ এক অসামান্য স্থান দখল করে আছেন। তোমাদের যাদের আগ্রহ থাকবে তারা আরণ্যক, পথের পাঁচালী, ইছামতি, অপরাজিত, এই কালজয়ী অসামান্য উপন্যাসগুলো এবং নিঃসন্দেহে বিভূতিভূষণের যে গল্প সমগ্র আছে, সেই লেখাগুলো পড়ার চেষ্টা করবে। এখন যেহেতু সরাসরি পরীক্ষা, পড়ালেখা, মার্কস পাওয়ার ব্যাপার, হয়তো এত কিছু সম্ভব না, সেক্ষেত্রে ভবিষ্যতে কখনো সুযোগ সুবিধা হলে বিভূতিভূষণের লেখা পড়লে সেখান থেকে প্রচুর তথ্য তুমি পাবে, এবং ভালো লেখার নানান ধরনের উপকরণ তুমি পাবে। প্রচুর বই না পড়লে সাহিত্যের বিষয়ে, বিশেষ করে সমালোচনা করতে গেলে, প্রচুর বই পড়া না হলে খুব ভালো সমালোচনা করা যায় না। গল্পটা শুরু হয়েছে এভাবে: সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটি ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি, গোটা কত কড়ি, এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল, ও পাছে কেহ টের পায় এই ভয়ে সে সর্বদা এগুলোকে লুকাইয়া রাখত। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কতক খাপড়ার কুচি, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলো সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সে সবে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও এক পাশে পিজোরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার জন্য খাপড়াগুলোকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। এই যে বর্ণনাটা, প্রথম প্যারার বর্ণনা, এখানে আমরা হরিহর রায়ের পুত্র অপুকে দেখতে পাই। অপু সকাল 8টা বা 9টার সময় তাদের বারান্দা, রোয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা, বারান্দায় বসে তার যে খেলনার বাক্স আছে, সেই খেলনার বাক্সের সকল খেলনা মেঝেতে উপর করে ঢেলেছে। একটার পর একটা খেলনা বের করছে, যতগুলো খেলনা আছে, এবং সেই খেলনাগুলোকে সে একটার পর একটা ব্যবহার করে আবার রেখে দিচ্ছে। হ্যাঁ, কী কী খেলনা সেখানে আছে, এই খেলনাগুলো থেকেও প্রশ্ন হয়। যেমন একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়ার টিনের ভেপুবাসি। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হতে পারে এটা যে 4 পয়সা দামের কোন খেলনাটা ছিল, কিংবা গোটা কত কড়ি। কড়ি বিষয়টা বলেছিলাম যে পুঁতির মতো হতে পারে কড়ি। লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে লক্ষ্মী পূজা প্রতিমাটাকে সাজানোর জন্য পুঁতি জাতীয় যেসব বিষয়, যে বস্তুগুলো প্রতিমাকে সাজানোর জন্য ব্যবহার করা হয়, সেটাই হলো আসলে কড়ি। এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল, এবং এই কারণে সে এই খেলনাগুলোকে লুকিয়ে রাখতো যেন কেউ দেখতে না পায়।
হ্যাঁ, একটার পর একটা খেলা শেষ হচ্ছে আর সেগুলোকে সে রেখে দিচ্ছে। যেমন ঘোড়ার কথা বলছে, কাঠের ঘোড়াটা নিয়ে খেলা শেষ, সেটা এখন চুপচাপ পড়ে আছে। বর্ণনা দিচ্ছে পিজরাপোলের আসামির ন্যায়, কাঠগড়ায় দাঁড়ানো আসামির ন্যায় ঘোড়াটা এখন চুপচাপ পড়ে আছে। কাঠগড়া বুঝি আমরা বিচারকের আদালতে আমরা যখন দেখি আসামি দাঁড়িয়ে আছে চারকোনা যে কাঠের কাঠামোটা সেখানে দাঁড়িয়ে থাকে, কাঠগড়াটা ওটাকেই আসলে পিজরাপোল বলা হয়। পিজরাপোলের আসামি ওই কাঠগড়ায় দাঁড়ানো চুপচাপ দাঁড়িয়ে থাকা যে আসামি, ওইরকম করে ঘোড়াটা খেলা শেষ ঘোড়াটা ওইভাবে চুপচাপ পড়ে আছে, এরকম একটা বর্ণনা দেওয়া। গঙ্গা যমুনা খেলার আসলে মাটিতে ছক কাটা হয়। ছক কেটে ওই খাপড়ার কুচি হলো মাটির হাঁড়ি পাতিল ভাঙলে যে টুকরো টুকরো হয় সেগুলোকে বলা হয় খাপড়া। তো এই খাপড়ার কুচি সে গঙ্গা যমুনা খেলার ঘর এঁকে চোখ বন্ধ করে একদিক থেকে আরেক দিকে ছুড়ে দিচ্ছে। এখন কোন দিকে সে নিশানা করে ছুড়বে সেটাকে আবার এই যে এরকম চোখ বন্ধ করে, হ্যাঁ, চোখ বন্ধ করে সেটা আবার ছুড়ে দেওয়ার চেষ্টা করছে, তীর ছোড়ার মতন করে, গুলি ছোড়ার মতন করে। তো এই খাপড়া হচ্ছে গোল গোল মাটির হাঁড়ি পাতিল ভাঙার পরে যেটা হয়। তাহলে একটা বাচ্চা গ্রামীণ সব খেলনা নিয়ে একটার পর একটা, গ্রামীণ খেলনাও আছে আবার শহরে খেলনা, আধুনিক খেলনার মধ্যে ওই যে কী বলে বন্দুক আছে, পিস্তল আছে, একটা কয়েক পয়সা দামের একটা পিস্তল আছে। পিস্তলটার 2 পয়সা দামের একটা পিস্তল আছে, টিনের ভেপু বাঁশি আছে, নাটা ফল, শুকনো নাটা ফল, গাছের এক ধরনের ফল, শুকনো নাটা ফল, ঝড়ে ফলে। নাটা ফলটাকে বলা হয় করম চা জাতীয় ফল। হ্যাঁ, এটা শুকিয়ে মার্বেলের মতন হয়ে গেছে, সেগুলোকে সে রেখে দিয়েছে বাক্সের মধ্যে। একটা ছোট বাচ্চা তার খেলনার উপকরণ হিসেবে কি কি রাখতে পারে গ্রামীণ পরিবেশে, এই সব কিছুর বর্ণনা এই প্যারাটার মধ্যে দেয়া আছে। অপু যখন খেলছিল এই সময় তার বোন দুর্গা, সে তখন এক জায়গা থেকে আসছে। তো তার বর্ণনা দিচ্ছে এরকম, দুর্গার বর্ণনাটা দেখো। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে আর তখন বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতন লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কিরে দিদি। অপুকে ডাকছে দুর্গা, এবং কণ্ঠস্বরের সতর্কতা মিশ্রিত। সেটা কি? জোরে ডাকছে না কিন্তু, অন্য কেউ যেন শুনতে না পায়। অপু, এই অপু, এরকম করে ডাকটা। নিশ্চয় একটা উদ্দেশ্য আছে ডাকের, নাহলে তো এভাবে ডাকার কথা না। আর লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি, ওই পুঁতিগুলো, কড়িগুলো, সেগুলো যেন কেউ না দেখে, এই জন্য আবার অপু দ্রুত মানুষের কণ্ঠস্বর শুনে সেগুলোকে দ্রুত আবার বাক্সের মধ্যে রেখে দিচ্ছে। তো এরপরে অপু তার ডাকে সাড়া দিচ্ছে। সে বলছে, কিরে দিদি। দুর্গা হাত নেড়ে ডাকিলে, আয় এদিকে আয়, শোন। দুর্গার বয়স 10-11 বছর। জ্ঞানমূলক কোশ্চেনে কিন্তু আমাদেরকে যেটা যেভাবে লেখা, যেমন 10-11 এখানে বানান করে লেখা, বানান করে লিখতে হবে। দুর্গার বয়স 10-11 বছর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, একটু কালো, সেটা বলছে। পাতলা পাতলা মানে হ্যাংলা পাতলা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুলগুলো রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, ওপর চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রুয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে, মানে কি রে। দুর্গার হাতে নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল, এবং কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো, মা ঘাট থেকে আসেনি তো, এরকম একটা ভাব। কতকগুলি কচি আম কাটা মানে কি, এই আমগুলো সে পাড়ায় পাড়ায় গাছতলায় গাছতলায় ঘুরে ঘুরে এগুলো সংগ্রহ করেছে। এবং আমগুলো কিন্তু পরিপূর্ণ না, আমের আঁটি হয় নাই, আমের গুটি আসলে এগুলো। এই অবস্থায় আম খেতে দেওয়া হয় না এবং অসুখ করতে পারে, এটা বলা হয় সব সময়। তো সেই অবস্থায় এই আমগুলো কুড়িয়ে নিয়ে আসছে আর জিজ্ঞেস করছে, মা ঘাটে গিয়েছে, পুকুর ঘাটে গিয়েছে কাপড় কাচার জন্য। মা কি আসছে, মা কি বাড়িতে আছে, না থাকলে সে এই আমগুলো দিয়ে একটা কাজ করবে। কি করবে, অপুর সাথে সে এখন এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করছে। অপু ঘাড় উঁচু করিয়া বলিল, না আসেনি। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জ্বালাবো। কুশি জ্বালাবো মানে কি, আমগুলোকে কুচি কুচি করে ভর্তা করব। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি, আমগুলো কোথায় পেলি। তখন দিদি দুর্গা জবাব দিচ্ছে, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল। পটলি একজনের নাম, তাদের বাগানে সিঁদুর কৌটার তলা একটা স্থান, সেখানে পড়েছিল। বলছে, যা
আন দেখে একটু নুন আর তেল, একটু লবণ আর তেল নিয়ে আয়, আমগুলোকে ভর্তা করব। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাত ছুলে মা মার বেজে, আমার কাপড় যে বাসি। ওই যে সনাতন ধর্মীয় সংস্কারের ব্যাপারটা, বিশ্বাসের ব্যাপারটা এখানে আছে, যে দিন, নতুন দিন শুরু হয়েছে, আগের দিন তো শেষ হয়েছে, এখন জামা কাপড় ছাড়বে, স্নান করবে, নতুন জামা কাপড় পরবে, তারপরে ঘরের জিনিসপত্র ছোবে, ছোঁয়াছুঁয়ির যে ব্যাপারটা, পবিত্রতা পরিচ্ছন্নতার যে ব্যাপারটা, সেই কথাটা বলেছে এখানে। হ্যাঁ, তেলের ভার তেল যেখানে আছে, হ্যাঁ, যে পাত্রে আছে, সেটাই বলছে তেলের ভার, সেটা ছুলে মা মারবে। আর তাছাড়া আমি স্নান করি নাই, পবিত্র হই নাই এখনও। বলছে না তুই জানা, দিদি বলছে তুই জানা, শিগগির করে যা, মার আসতে এখনও ঢের দেরি, খার কাচতে গিয়েছে, কাপড় কাচতে গিয়েছে, মা আসতে দেরি করবে, যা তুই। তার মানে কি, লুকিয়ে লুকিয়ে এই জিনিসগুলো নিয়ে আয়। এই যে ভাই আর বোনের সহজ সরল খুনসুটি, এটা দুষ্টমির মধ্যে যে একটা আনন্দ, সেটাও কিন্তু একটা স্বাভাবিক সহজাত শৈশবের বৈশিষ্ট্য, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে এটাই মূলত দেখতে পাচ্ছি এখানে। বলছে তুই জানা শিগগির করে, মার আসতে এখনো ঢের দেরি আছে, মা গিয়েছে খার কাচতে, কাপড় কাচতে। অপু বলিল, নারিকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। আর তুই খিড়কির দড়ি গিয়ে দেখ, বাড়ির গেটের সামনে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। বড় বোন তো একটু শাসনের সুরে সে কথা বলে, বলে তুই তো আবার একটা হাবা ছেলে, কখন আবার ঢেলে টেলে দিস তেল টেল, মা আবার দেখে সব বুঝে ফেলবে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া, অপু কিন্তু এর মধ্যে তেল আর লবণ নিয়ে আসছে। নারিকেলের মালা তো আমরা চিনি, নারিকেলের উপরে ছোবড়াটা ফেলে দেওয়ার পরে যে শক্ত কাঠামোটা থাকে, ওটাকে দুই ভাগ করলে দুইটা বড় বড় বাটির মতন হয়, এরকম দুইটা বড় বড় বাটির মতন হয়। তো এই যে এক বাটি, এটা হলো একটা নারিকেলের মালা, এর মধ্যেই আসলে সব আম, তেল লবণ এইসব কিছু সাবধানে অপু বাড়ি থেকে নিয়ে আসছে, মানে ঘর থেকে নিয়ে আসছে। আবার বোন সাবধানে করে দিয়েছে, সাবধান করে নিয়ে আসতে হবে। তো অপু যখন এই জিনিসগুলো নিয়ে আসলো, তখন দুর্গা তখন এই নারিকেলের মালাগুলো হাতে নিয়ে বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত, মেখে ভর্তা করে ভাইকে অল্প একটু দিয়েছে। বোন বেশি নিয়েছে, ভাইকে অল্প একটু দিয়েছে। এটা নিয়ে তো আবার ভাইয়ের একটু রাগ, বললো তুই অতগুলো খাবি দিদি? দিদি বলছে, অতগুলি হলো বুঝি, এই তো ভারী বেশি, যা আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? এখন আবার বলছে বোন, একটা মরিচ নিয়ে আসতে পারিস, তাহলে তোকে আরেকটু দেবো। হ্যাঁ, লোভ দেখাচ্ছে, এমনিতেই দিয়েছে কম, এখন আবার লোভ দেখাচ্ছে যে তুই যদি আরেকটা মরিচ নিয়ে আসতে পারিস, তাহলে তোকে আবার দেবো আরেকটু। এখন অপু জবাব দিচ্ছে, লঙ্কা কী করে পারবো দিদি, মা যে তক্তার উপরে রেখে দেয়, উপরে তাকের উপরে রেখে দেয়, আমি যে নাগাল পাই নাই। তবে থাকবে, যাক, আবার ও বেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, এই জায়গাগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে জ্ঞানমূলকের জন্য। পটলিদের ডোবার ধারে গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে ঝরে পড়ে তলায়। এবার আমরা দুর্গার যে বাড়ি, দুর্গার যে বাড়ি, সেই বাড়ির একটু বর্ণনাটা দেখি। দেখো, দুর্গাদের বাড়ির চারিদিকে হচ্ছে জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা, আত্মীয় সম্পর্কীয় এক ভাই নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়েছেন। তাহার স্ত্রী পুত্রকন্যা নিয়ে বাপের বাড়ি চলে গেছেন, পিত্রালয়ে চলে গেছেন। কাজে পাশের এই ভিটা বাড়িটাও জঙ্গলাবৃত হইয়াছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই, 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। অপুদের বাড়ির আশেপাশে এই নীলমণি রায়ের বাড়ি ছাড়া আর 5 মিনিটের পথ গেলে ভুবন মুখুজ্জের বাড়ি। এই হচ্ছে অপুর বাড়ির আঙিনার বর্ণনা। হরিহর রায় হচ্ছে অপু দুর্গার বাবা। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল, মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা, রোয়াক মানে হচ্ছে বারান্দাটা ভাঙা, ফাটলে বন বিছটি এবং কালো মেঘ গাছের বন গজাই আছে। ঘরের দোর জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা আছে। বেশ যে দারিদ্র্যময় পরিবেশ, ঘরবাড়ি, তার বর্ণনা কিন্তু দেখছি। আবার বিভূতিভূষণের যে প্রকৃতির সাথে সম্পর্কিত জীবন, সমাজ, মানবের যে ব্যাপারটা, সেটাও আমরা এখানে দেখতে পাই। দেখো, ওই যে অপরিচিত গাছপালার নাম বলছে, বিছুটি, কালো মেঘ, এগুলো সব ঔষধি গাছ। এইসব একা একাই গজিয়েছে গ্রামেগঞ্জে, চারপাশে জলা জঙ্গলের মধ্যে এইসব গজায়। তো তার সূক্ষ্ম যে পর্যবেক্ষণ দৃষ্টি, বিভূতিভূষণ যে গল্পটা লিখছেন, তিনি যে সমাজের চারপাশটা দেখছেন, একটা বাস্তব পরিবেশের মধ্য থেকে তিনি যেটা তুলে নিয়ে আসছেন, তারই বর্ণনা দেওয়ার জন্য এই এনভায়রনমেন্টটাকে তিনি
এইভাবে বর্ণনা করার চেষ্টা করছেন, নেচারটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো হরিহর রায়ের ঘর দৌড় আসলে ভাঙা, দৌড় জানালার কপাট সব ভাঙা। নারিকেলের দড়ি, নারিকেলের ছোবরা দিয়ে দড়ি বানানো হয়, নারিকেলের ছোবরা দিয়ে বানানো দড়ি দিয়ে এগুলো বেঁধে রাখা হয়েছে কোনো রকম। এরই মধ্যে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল। অপু দুর্গার মায়ের নাম হচ্ছে সর্বজয়া। সর্বজয়ের গলা শোনা গেল, সে এসে বলল, দুর্গা, ও দুর্গা, আঞ্চলিক শব্দের টান এটা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখের নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। ডেকেছে কিন্তু দুর্গাকে, আর দুর্গা বলছে, অপু তাড়াতাড়ি যা, মা ডাকে। এখন তারা তো তখন যে লুকিয়ে আম ভর্তা খাচ্ছিল, তো দ্রুত যাবে কি করে, মা তো দেখে ফেলবে। এই জন্য তাড়াতাড়ি মুখ টুক মুছে তা যাচ্ছে, এরকম একটা ভাব তৈরি করলো। মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সময় নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে মানে কি, একটার পর একটা গিলছে, না চাবিয়েই আমগুলোকে গিলছে, না চিবিয়ে। মা ডেকেছে, দ্রুত যাইতে হবে। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার এখন আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া এসে দোষ সম্বন্ধে সচেতনতার সূচক হাসি আসলো, একটু দুষ্টামের হাসি আসলো। মা কি না কি বলে। দুর্গা খালি মালাটা, নারিকেলের সেই মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া দিয়া নীলমণি রায়ের ভিটার দিকে ছুঁড়ে মেরে দিল, এরকম যাতে আর কোনো চিহ্ন না থাকে তারা কী করেছে এতক্ষণ। সে জঙ্গলের মধ্যে নারিকেলের মালাটা ফেলে দিল। আম তো খাওয়া শেষ। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। ভাইকে একটু সাবধান করে দিচ্ছে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়ে বলিল, কি মা? মা তখন বলছে, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে কাপড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, একটুখানি লাকড়ি টাকড়ি এটা সেটা ভেঙে যে দুই টুকরা করবা, কাজকর্ম করবা, আমাকে একটু সহযোগিতা করবা, সেটা তো তোমার করা নাই। কেবল পাড়ায় পাড়ায় টোকলা সেধে বেড়াচ্ছেন, মানে কি টো করে ঘুরে বেড়াচ্ছে, আর এটা সেটা কুড়িয়ে কুড়িয়ে আঁচলে বেঁধে টোকলা করে নিয়ে আসছে। টোকলা মানে পোটলা। সে বাদর কোথায়? দুর্গাকে জিজ্ঞেস করছে, সে বাদরটা কোথায়, মানে কি অপু কোথায়? অপু আসে বলিল, মা। অপু আমার একটা ভাব নিয়ে আসছে যেন কিছুই হয় নাই। অপু আসে বলিল, মা খিদে পেয়েছে। মা তখন বলছে, রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটু হাঁপ জিরাতে দাও, মানে হাঁপিয়ে উঠেছে, একটু শ্বাস নিতে দাও। আর তোমাদের তো রাত দিন খিদে আর ফাই ফরমাজ। ও দুর্গা, দেখ তো বাছরটা হাঁক পাচ্ছে কেন? এদের একটা নতুন গাভী আছে, সেই গাভীটা একটা বাচ্চা দিয়েছে। গাভীর বাচ্চাকে বাছর বলা হয়। সে বাছরটা একটু চিৎকার চেঁচামেচি করছে, তো ডাকাডাকি করছে কেন, তাই আবার দুর্গাকে বলল। খানিক পরে সর্বজয় রান্নাঘরের দাওয়ায় রান্নাঘরের বারান্দায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করে দেও না মা, মুখে বড্ড লাগে। ভাষাটা বোঝো। মুখেকে বলছে মুখে, আঠাকে বলছে আটা। ওই অঞ্চলের মানুষের ভাষার ব্যবহারের ভেতরে এই অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের পার্থক্যটা বোঝা যাচ্ছে। একটু আটা বের করে দাও না, মানে শশার মুখের অংশটা ভালো করে না কাটলে যে তিতা লাগে, সেই জন্য বলছে একটু আটাটা বের করে দাও। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সরে বলিল, একটু লজ্জা নিয়ে বলল, চাল ভাজা আর নেই মা? চাল ভেজে রেখেছিল খাওয়ার জন্য। অপু খাইতে খাইতে বলিল, উফ, চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে। একটু আগে যে তারা লুকিয়ে আম খেয়েছে, সেই আম খেয়ে দাঁত টক হয়ে গেছে। এদিকে মা দিয়েছে শশা খেতে। মার মুখের উপর বলে ফেলছে সে, জাম খেয়ে তো দাঁত টক হয়ে গেছে। টক জিনিস খেলে যেরকম হয়, দাঁতে একটু শিরশির অনুভূতি হয়, সেটা। কিন্তু বিপদ হয়ে গেল, তারা তো লুকিয়ে লুকিয়ে আমটা খাচ্ছিল। সেই পরিস্থিতিতে মা তো শুনে ফেললো যে এরা আম খেয়েছে কোথা থেকে, আর দাঁতও টক হয়ে গেছে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটে পায়। ভ্রুকুটি মিশ্রিত মানে কি? ভ্রু নাচিয়ে 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 নাচিয়ে, না না না, এরকম করিস না, এরকম একটা ভাব, বলিস না। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটে পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হয়ে গেল। অপু বুঝতে পারল সে কি ভুল করতে যাচ্ছে। তাদের গোপন কর্মকাণ্ডের কথা তো মা জেনে ফেলল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু তখন দিদির দিকে জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে চাহিল। মানে অসহায় একটা অবস্থা। দিদি, এখন কি করব? সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি?
দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না মা, আমি এই তো এই কাঁঠালতলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছে। নিজের দোষটাকে অস্বীকার করার চেষ্টা করছে। এরই মধ্যে এক মহিলা আসছে, তার নাম হচ্ছে স্বর্ণ। সে হচ্ছে গোয়ালিনী, দুধ দহন করার কাজ করে, গাভীর দুধ দহন করে দেয় বাড়ি বাড়ি ঘুরে। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছরটা ধরগে, যা। ডেকে সারা হলো, কমলে বাছর। কমলে মানে কি? বাচ্চা, অল্প বয়সী। ও স্বর্ণ, স্বর্ণকে বলছে স্বর্ণ, ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাছরটা বাঁচে? বাছরটাকে তো বেঁধে রাখছে, মায়ের বুকের দুধ তাকে খেতে দেয় না। হ্যাঁ, আমরা ওই যে মানুষ কি করবে, দুধ দহন করবে, মানুষ খাবে, তারপরে বাচ্চাটাকে গাভীর দুধ খাইতে দেবে। এই জন্য বলছে বাচ্চাটাকে এতক্ষণ ধরে বেঁধে রাখছি, আর তুমি মাত্র আসলা, এইভাবে আসলে কি হয়? হ্যাঁ, এত অল্প বয়সী বাচ্চা, সেটা কি বাঁচে? একটু সকাল সকাল না এলে তেতপ্পর পর্যন্ত, তেতপ্পর মানে কি? দুপুর হয়ে গেল, রোদ উঠেছে, তপ্ত রোদ, তেতপ্পর পর্যন্ত মানে পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পেছনে পেছনে অপু দুধ ধোয়া দেখিতে গেল। সে বাড়ির উঠানে পা দিতেই, যখনই অপু বের হয়েছে উঠানে, দুর্গা হাতের পিঠে দুম করিয়া নির্ঘাতে কিল বসাইয়া দিয়া কহিল, এরকম করে একটা ঘুষি দিয়ে বলল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভ্যাংচাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে না? আবার আম দেব, খেয়েও ছাই দেব। ও বেলায় পটলিদের কাকরতলির আম কুড়িয়ে এনে জারাবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। লোভ দেখাচ্ছে, মিষ্টি যেন গুড়। দেবো তোমায়, খেয়েও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। মানে মার মুখের সামনে বলে দিয়েছো কেন? হ্যাঁ, দুজনে একসঙ্গে আম খেলে, তুমি মার মুখের সামনে বলে দিলা আম খেয়ে দাঁত টকে। তাহলে বড় বোন ছোট ভাইকে শাসন করছে। এবার এদের কাজকর্মের পরে, এই দুই ভাই বোনের কাজকর্মের পরে, আমরা এখন যে কথাটা বলেছিলাম আমাদের গল্পের শুরুতে, আরেকটা পয়েন্ট অফ ভিউ এখানে আসছে, সেটা হচ্ছে গ্রামীণ জীবনে দুঃখ দারিদ্র্যময় সংসার। সেটাই তো আমরা দেখি। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি না? হরিহর রায় কী করে? গ্রামের অন্নদারায়ের বাড়িতে, জমিদার টাইপের মানুষ, তার বাড়িতে, ওই বাড়ির শব্দটাকে সাধু ভাষার শব্দে, সংস্কৃত শব্দ বলছে বাটি, তার বাড়িতে গোমস্তা, হিসাব রক্ষণের কাজ, অ্যাকাউন্টেন্টের কাজ করে। জিজ্ঞাসা করলে, অপুকে তো দেখছি না, অপু কোথায়? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। এরই মধ্যে দুপুরে খাবার টাবার খেয়ে অপু ঘুমাচ্ছে। এবার মেয়ের কথা জিজ্ঞেস করলো, আর দুর্গা বুঝি? দুর্গা কোথায়? মা তখন বলছে, সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার খিদে পেলে তবেই আসবে। কোথায় কার বাগানে, কার আম বাগানে, জামতলায় ঘুরে ফিরছে এই চৈত্র মাসের রোদ্দুরে। ফের দেখো না, এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত? কথা শোনে না, কানে নেয়। মেয়ে সম্পর্কে মা একটু অভিযোগের সুরে বাবাকে বিচার দিল। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, শোনো, আজ 10 ঘরায় তাগাদার জন্য গেছিলাম, বুঝলে? তাহলে 10 ঘরে একটা জায়গার নাম। ওখানে জমিদার অন্নদারায়ের হয়ে সে গিয়েছিল টাকা আদায় করতে, পাওনা টাকা আদায় করতে। তাগাদা মানে তাড়া, খাজনা আদায়ের মতো। তো বুঝলে, ওখানে একজন লোক খুব মাতবর, তার বাড়িতে 5টা-6টা গোলা মানে কি? ধান রাখার বিশাল আকৃতির পাত্র। বেশ পয়সার লোকটা বেশ পয়সাওয়ালা। আমায় দেখে দণ্ডবোধ মানে কি? এইভাবে হাত জোর করে মাটিতে মাথা রেখে প্রণাম করাকে বলা হয় দণ্ডবোধ করা। আমায় দেখে দণ্ডবোধ করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাপু, আমি তো তোমাকে চিনলাম না। তখন সে বললে, আপনার কর্তা থাকতে, মানে আপনার বাবা থাকতে, তখন পূজায় আচ্চায় তিনি আসতেন। পূজা অর্চনায়, আচ্চা হলো অর্চনা, পূজা অর্চনায় তিনি সবসময় আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক। এবার আমরা বাড়ি শুদ্ধ আপনার কাছ থেকে দীক্ষা নেব, মন্ত্র নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞা করেন, আমাদের এখানে আসেন, একটু পূজা অর্চনা করে দেন। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে হরিহর রায় হচ্ছেন একজন ব্রাহ্মণ। আর সনাতন ধর্মে ব্রাহ্মণদের একটা বিশেষ সম্মান আছে, পূজা অর্চনার জন্য প্রয়োজন। মুসলমান সমাজে যেরকম মোল্লা মৌলবীদের দরকার, হিন্দু সমাজে ব্রাহ্মণদের দরকার। তবে ভরসা করে বলি, আপনি কেন আমাদের মন্ত্রটা দেন না? তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, বুঝলে? ঘুরে এসে 2-1 দিনের মধ্যে বলবো। হরিহর রায় তার এই সমস্ত কথাগুলো বলছে যে নতুন একটা কাজের সন্ধান পাওয়া গেছে এবং তাদের টাকা পয়সা কিছু মিলবে। এতে কিন্তু বোঝা যাচ্ছে হরিহর রায়ের
সাংসারিক অবস্থা ভালো না, এবং ভালো না যে এটার বর্ণনাটাই আমরা পরে পেরাতে আবার পাচ্ছি। দেখো, সর্বজয়া তখন ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল, বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর, দাও ওদের মন্তর, দাও, পূজা অর্চনা করো ওখানে। কি জাত? সনাতন ধর্মে এটা একটা বিরাট বড় ইস্যু। জাতটা কি, ছোট জাতের না বড় জাতের? হরিহর রায় সুর নামাইয়া বলিল, বলো না কাউকে। সদ্গোপ, বানানটা খেয়াল করো, দয়ের নিচে একটা হর্ষচিহ্ন আছে। সদ্গোপ, তোমার গল্প করে বেড়ানো স্বভাব। তাহলে বোঝা যাচ্ছে সদ্গোপ জাতটা খুব উচ্চ জাতের না, এবং খুব উচ্চ জাতের না বলে হরিহর রায় ব্রাহ্মণ হয়ে সেখানে সরাসরি সে যাবে কিনা, পূজা অর্চনা করার জন্য দায়িত্বটা নেবে কিনা, এটা নিয়ে তার একটা সংশয় সন্দেহ আছে। আবার কাজটা যে তার খুব প্রয়োজন সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। যদি প্রয়োজন না থাকতো তাহলে স্ত্রীর সাথে সেভাবে বলে বেড়াইতো না, লোকটা এত ধনী, অত ধনী, এত সম্পদ আছে, এটাও কিন্তু বলতো না। একদিকে কাজটাও তার জীবিকার জন্য প্রয়োজন, অন্যদিকে সদ্গোপ নিম্নবর্ণের, ওখানেই বা যায় কী করে, এটা নিয়ে কিন্তু একটা দোটানার মধ্যে সে আছে। তো বলছে, সর্বজয়া বলছেন, আমি আবার কাকে বলতে যাব, তা হোক গে সদ্গোপ। এই প্যারাটার মধ্যে আমরা হরিহর রায়ের যে সংসারের দুঃখ দুর্দশা সেটা দেখতে পাবো। দেখো, হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে, এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়। হরিহর রায় যে রায়বাড়িতে চাকরি করে প্রত্যেক মাসে বেতন পায় না, 2-3 মাস পরে পরে 8টা টাকা বেতন পায়। এদিকে রাজ্যের দেনা, সংসারে নানান ঋণ হয়ে গেছে। এই যেমন সেজ ঠাকুরন বলে এক শাশুড়ি, হ্যাঁ, সর্বজয়ার, তার কাছ থেকে সর্বজয়ার টাকা ধার করেছে। তো কালকে ঘাটের পথে সর্বজয়ের সঙ্গে সেজ ঠাকুরের দেখা। তিনি কি বললেন, বৌমা, আমি বন্ধক ছাড়া কাউকে টাকা ধার দিই না, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম, আজ 5 মাস হয়ে গেল, এখন আর টাকা রাখতে পারবো না, টাকা দাও। বন্ধক মানে কি? কোনো জিনিসের বিনিময়ে টাকা দেওয়া। বলে, আমি তো কাউকে বন্ধক ছাড়া টাকা দেই না, তুমি চাইলে বলে দিলাম, আর তুমি কিনা এখন আমাকে টাকা দাও না, 5টা মাস হয়ে গেল। এদিকে রাধাবষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে টাকার জন্য, পাওনা টাকার জন্য। তাহলে রাধাবষ্টমের বউয়ের কাছ থেকেও হরিহর রায় কিংবা সর্বজয়কে টাকা ধার করতে হয়েছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়, সংসারের অবস্থা এতটাই বাজে। নানান জায়গা থেকে ধার কর্য করে নিয়ে এই সংসারটাকে চালানো হচ্ছে। এই ব্রাহ্মণ পরিবার সেই আগের জৌলস, আগের মর্যাদা নিয়ে চলতে পারছে না। আরেকটা কথা ওরা বলছিল, বুঝলে, তখনও হরিহর রায়ের কথা শেষ হয়, খাচ্ছেন আর কথা বলছেন। বলছিল, আমাদের গায়ে তো ব্রাহ্মণ নাই। ওই সদ্গোপ লোকটা বলেছে, আমাদের গায়ে কোনো ব্রাহ্মণ নাই। আপনি যদি এই গায়ে উঠে আসেন, আপনি যদি আমাদের এই গায়ে এসে বসেন থাকেন, তবে আপনাকে জায়গা দিব, জমি দিব বসবাস করানোর জন্য। গায়ে এক ঘর ব্রাহ্মণ, বামুন হচ্ছে ব্রাহ্মণ, এক এক ঘর ব্রাহ্মণ বাস করানো আমাদের বড্ড ইচ্ছা। তা কিছু ধানের জমি টমিও দিতে রাজি আছে, পয়সার তো আর অভাব নেই এদের। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ভদ্র লোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। বিষয়টা আক্ষেপ, আফসোসের সুরে হরিহর রায় বলছেন। কারণ একটা সময় সমাজের প্রায় রাজা হিসাবে ছিলেন এই ব্রাহ্মণ শ্রেণী, আর এখন অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তনের ফলে ভারতের রাজনীতি, সংস্কৃতি, ইংরেজ আমলের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, কলকারখানার ব্যাপার স্যাপার নানান কিছু হওয়ার কারণে দরিদ্র শ্রেণীর মানুষগুলো দলে দলে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য নানান কিছুর সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু ব্রাহ্মণরা তার অন্য কিছুর সঙ্গে যুক্ত হতে পারে নাই। তাই বলেছে যে ওই বেটা সদ্গোপ হলে কি হবে, নিম্নবর্ণের হলে কি হবে, নানান কিছু করে যে সমস্ত টাকা পয়সা উপার্জন করেছে, আমাদের তো সেই অবস্থা নাই। ভদ্রলোক বলে আমরা কিছুই করতে পারছি না, না পারছি কারো কাছে হাত পাততে, না পারছি জাত বিসর্জন দিতে। কি আর বলবো, ওই বেটাদের ঘরেই এখন লক্ষ্মী মানে ধন সম্পত্তির দেবী বসবাস করে, আর আমাদের হয়েছে দিন আনা দিন খাওয়া, হা ভাত জো ভাত। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি এক্ষুনি যেতে বলেছে? সর্বজয়ের এত আগ্রহ কেন? তার সংসারটা বাঁচবে, স্বামী যদি নতুন একটা কাজ পায়, টাকা পয়সা পাবে, অভাব দূর হবে, ইত্যাদি নানান কিছু। তা তুমি রাজি হলে না কেন? সর্বজয় বলেন, তুমি তো রাজি হলেই পারতো, রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এই গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তুমি কি তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে, ছোট লোক। ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে। ঠাকুর মানে কি? এই যে ব্রাহ্মণ, এই যে সম্মানিত ব্যক্তি, এত বড় ব্যক্তি, তার হাড়িতে কিছু নাই, পাতিলে আর কিছু নাই, এই জন্য খেতে বললাম, খেতে বসে গেল। আমার এখানে চাকরি দিতে চাইলাম, চাকরির জন্য বসে গেল।
অর্থাৎ নিরুপায় হয়ে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি হঠাৎ করে কোনো ছোট কাজ করে বসবে, এরকম তো হতে পারে না। হরিহর রায় অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। এইটা দিয়েও কিন্তু একটা উদ্দীপক হতে পারে। না, ওতে খেলো হয়ে যেতে হয়, ওতে মূল্যহীন হয়ে যেতে হয়, তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করব। আর এখনও ওঠে বললে তো আর ওঠা চলে না। সব বেটা এসে বলবে যে দাও, টাকা দাও, নইলে যেতে দেবো না। দেখি পরামর্শ করে কি দাঁড়ায়। অর্থাৎ হরিহর রায়েরও ইচ্ছা আছে ওখানে যাওয়ার জন্য, তবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে যাবে। আবার আমরা দুর্গার কথা শুনি। এরই মধ্যে দুর্গা আবার হাঁটতে হাঁটতে দৌড়াতে আসছেন। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিয়া দেখিল, এবং দেখলো ওই পাশে সবাই জেগে আছে, বাবা মা জেগে আছে, বারান্দা থেকে দেখছে। আর ওধারে পাঁচিলের পাশ বাহিয়া, একটা দেয়ালের মতন আছে, পাঁচিল হলো দেয়াল, দেয়াল টপকিয়ে পাশ বাহিয়া বাহির বাড়ির বারান্দায় সে উঠে দাঁড়ালো। দালানের দুয়ার আস্তে আস্তে, ঘরের দরজা আস্তে আস্তে ঠেলা দিয়ে দেখলো বন্ধ আছে। কখনো কখনোই সে দরজা খোলা থাকে, আজকে বন্ধ। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, এদিকে বারান্দায় দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়ে যায়। কাজেই সে এক স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা লাল হইয়া উঠিয়াছে। শাড়ির আঁচলের খোটের মধ্যে কিছু একটা বেঁধেছে। আঁচল তো কাপড়ের একটা প্রান্তরের মধ্যে কিছু একটা বেঁধে নিয়ে এসেছে। কাজে সে স্থান হতে নামে আসে উঠানে কাঁঠাল তলে দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খোটে কি কতগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দোয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে, তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটুখানি শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার মুখের সামনে দিয়ে তার ভেতরে যাওয়ার সাহস হইল না। গেলে একটা উত্তম মাধ্যম হবে, বকাটকা হবে। তখন কি করলো, উঠানে নামিয়া আসে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাইতে লাগিল। পরে সেইখানেই বসিয়া পড়িয়া আঁচলের খোট খুলিয়া কতগুলি শুকনো রড়া ফলের বিচি, বলছিলাম গ্রামীণ জঙ্গলি কিছু ফুলের নাম বিভূতিভূষণের গল্পে থাকে, এটাও সেটা, একটা শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া চাহিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। 1 2 3 4 26টা হলো, 26টা রড়া ফলের বিচি। আমাদের মনে আছে, আমরা আমাদের ছেলেবেলায় এরকম লাল টকটকে কিছু বিচি পেতাম। আমাদের এলাকায় এই গাছের নাম বলতো পিত্রাজ গাছ। পিত্রাজ গাছে এরকম লাল লাল ফল হতো। তো ওটার চামড়াটা ছাড়াই ফেললে মার্বেলের মতন দেখা যেত, আমরাও কুড়িয়ে নিয়ে আসতাম। এবং এটা অনেক দিন পর্যন্ত শুকনো হলেও এটা লাল থাকতো। হয়তো এটা সেই ব্যাপারটাই, সেই গাছটাই, সেই ফলটাই। পরে সে 2 3টা করে বিচি হাতের উল্টো পিঠে মানে কি, এই পিঠে একটা দুটো করে বিচি রেখে মেয়েরা খেলে না, আবার এরকম করে ধরে, তো এরকম একটা ব্যাপার। পরে সে 2 3টা করে বিচি হাতের উল্টো পিঠে বসাইয়া উঁচু করিয়া ছড়িয়া দিয়া পরে হাতের পিঠ সোজা করিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দিব, আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। বিচিগুলো কেমন তেল চুকচুক করছে, বিচিগুলো খুব উজ্জ্বল দেখাচ্ছে, চকচকে দেখাচ্ছে। আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। দেখো গরু বানানটা খেয়াল করো, কী করে লেখা, ওকার দিয়ে লেখা। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস। পাশের বাড়িতে হয়তো একটা রাঙি গাই আছে, গাভী আছে, একেবারে রাক্ষস শব্দটাও খেয়াল করো, রাক্ষস। সব জায়গায় যাবে। সেবার অনেকগুলো এনেছিলাম, এই আর অনেকগুলো নিয়ে আসলাম, অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযতনে শাড়ির আঁচলের খোটে বেঁধে নিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। এই হলো দুর্গা চরিত্রের বৈশিষ্ট্য। সে 1 সেকেন্ডের জন্য কোথাও বসে থাকে না, দুরন্ত। আর এই দুরন্ত দুর্গার চরিত্রের মধ্য দিয়ে আমরা আমাদের যাপিত জীবনের, ফেলে আসা জীবনের যে দুরন্ত শৈশব, বাঙালির যে দুরন্ত শৈশব তার গ্রামে গঞ্জে যেভাবে কেটেছে, তারই কিন্তু বর্ণনাটা আমরা এখানে পাচ্ছি। এটাই আবহমানকালের, চিরকালের বাঙালির যে চরিত্র বৈশিষ্ট্য, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, সেই চরিত্র বৈশিষ্ট্যেরই জীবন সংসারের প্রতিচ্ছবি আমরা এই গল্পটার ভেতর পাচ্ছি। তাহলে একদিকে পাচ্ছি দুরন্ত শৈশবের বর্ণনা, আরেক দিকে পাচ্ছি সেই শৈশবের বা সেই বাবা মার সংসারে যে দুঃখ দারিদ্র, গ্রামীণ যে জীবন পরিবেশ তার বর্ণনা পাচ্ছি। আবার আত্মসম্মান মর্যাদাবোধ সম্পন্ন ব্রাহ্মণ পরিবার, তারা যে জাত বেজাত নিয়ে কিংবা তোমার ছোঁয়াছুঁয়ি নিয়ে, জাতের বিষয় নিয়ে, সংস্কার নিয়ে তারা যে তখন ভাবনায় ছিল, আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার জন্য তারা এখন রাজি হননি।
এই রকম ব্যাপারগুলো কিন্তু এই গল্পটার ভিতরে আছে। তোমাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উদ্দীপক দিতে পারে। অপু দুর্গার শৈশবের দৃষ্টিকোণ থেকে দিতে পারে, হরিহর সর্বজয়া সংসারের দুঃখ দারিদ্র থেকে দিতে পারে, প্রাকৃতিক পরিবেশের যে বর্ণনা সেটা দিয়ে দিতে পারে, কিংবা এককভাবে শুধু ও দুর্গার যে দুরন্ত স্বভাব বা বৈশিষ্ট্য সেটাকে কেন্দ্র করে দিতে পারে। নানান দৃষ্টিকোণ থেকে তোমাকে সেটা পড়ার অভ্যাস রাখতে হবে, জানার অভ্যাস তৈরি করতে হবে। আমাটির ভেপু গল্পটার একটা উৎস আছে। উৎসটা হচ্ছে, এটি মূলত পথের পাঁচালী উপন্যাসের ছোট্ট একটা অংশ। পথের পাঁচালী খুব বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসকে কেন্দ্র করে সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছিলেন এবং সেই সিনেমা অস্কার পেয়েছিল সিনেমার বিভিন্ন শাখায়। এখন পর্যন্ত একক সিনেমা হিসেবে ভারতবর্ষে আর কোনো সিনেমা অস্কার পায় নাই। বাঙালির জন্য এটা আমাদের একটা বিরাট বড় গৌরবের ব্যাপার যে এই একটা বাংলা উপন্যাসকে কেন্দ্র করে একজন বাঙালি সিনেমা শিল্পী তিনি একটা সিনেমা বানিয়েছিলেন এবং সেটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছিল। কোনো সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে কিংবা কোনো সিনেমা অস্কার পেয়েছে, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গৌরবের ব্যাপার সমগ্র জাতির জন্য। তো বিভূতিভূষণের অন্যান্য গল্প উপন্যাস থেকে নানান কিছু গ্রহণ করতে পারবা যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। ক্লাসের বই পড়া মানে শুধু যে ক্লাসের বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা, বিষয়টা এরকম না। ক্লাসের বইয়ের সাথে সাথে লিটারেচারের আরও অনেক বইপত্র পড়লে ভোকাবুলারি রিচ হয়, সমৃদ্ধ হয় এবং তাতে হাতে লেখা আসাটা বেশি। সৃজনশীল লেখনের ভেতরে গ এবং ঘয়ের আনসার করার ক্ষেত্রে মুখস্থ করার তো কোনো জায়গা নাই। ব্যাপারটা হচ্ছে তোমার ইমাজিনেশন পাওয়ার, তোমার কল্পনা শক্তির জায়গাটা, তোমার তথ্য জানার ক্ষমতা এবং তথ্যটাকে ব্যবহার করার যে ক্ষমতা। গতে যেমন তুলনামূলক ব্যাপারটা, ঘতে যেমন শুধু তুলনামূলক ব্যাপার না, ঘতে তুমি আসলে নিজে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছ এই প্রশ্নটার মধ্যে দিয়ে সেটারও বর্ণনা দেওয়া। এই বিষয়গুলোকে জানার জন্য প্রচুর পরিমাণে বাইরের বইপত্র, রেফারেন্স বলো, গাইড বলো, সাজেশন বলো, এই জিনিসগুলো পড়ার প্রয়োজন আছে। তো আজকে রিডিং আর আলোচনা নিয়ে মোটামুটি এই পর্যন্তই শেষ হলো। আমরা পরের ক্লাসে এটার প্রশ্নপত্র নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আশা করি সবাই উপকৃত হবে। ভালো থাকো সবাই। আজকের ক্লাস এখানেই শেষ হলো।